নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। সেই সাথে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা রইল। আজ বৃহস্পতিবার, সকাল সকাল সংসারে যে সবারই সংসারে যা কাজ থাকে, আমার সংসারে সেই একই কাজ। সকালে উঠেছি, ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, বাসি কাপড়টা ছেড়ে রেখে ঠাকুর পুজো করেছি। তারপর কিন্তু এই যে রান্নাঘরে চলে এসেছি। আজ কিন্তু ছেলের টিফিনে কোনো তাড়া নেই। আজকে ছেলে টিফিন নিয়ে যাবে না। আজকে ছেলে, কালকে রাতেই ছেলে বলে দিয়েছিল, মা আজ ক্যান্টিনে ভাত খাবো। আমি বেশ ঠিক আছে, ও ক্যান্টিনে খাবে বলে আমার কিন্তু টিফিনে কোনো তাড়া নেই। সকালটা বেশ ফাঁকা লাগছে, আরাম লাগছে, কিন্তু টিফিনে খেলেও কিছু তো খেয়ে যাবে। তাই চট করে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম। সকালে ছেলেরও খাওয়া হবে, আমাদেরও খাওয়া হবে, আর কিন্তু সন্ধ্যের সময় মুড়িটাও এটা দিয়ে খাওয়া হবে। একটু বেশি করেই ভেজেছি। আর এই শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে আলু ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। তা আমার ভাজা হয়ে গিয়েছে। ভাজার পর কড়াইটাতে একটু জল দিয়ে দিলাম, কারণ এখনই তো রান্না বসাবো, মেয়েকে স্কুল পাঠাবো। ছেলে বেরিয়ে যায় আর কিন্তু রান্নাটা চাপিয়ে দিই, দুপুর রান্নাটা। তাই জলটা ঢেলে রাখলে কী হবে, কড়াইটা ধুতে সুবিধা হবে। ছেলে স্কুল চলে গেল। কালকে রাতে একটু ছানা করে রেখেছিলাম, একটু দুধ বেশি ছিল। ভেবেছিলাম পনির বানাবো, দেখলাম না থাক, পনির বানাবো না, ছানাই থাক। তা কালকে রাতে ছানাটা করে একটা জায়গায় জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। জলটা ভালোই ঝরে গিয়েছে, দেখো কি সুন্দর একদম শুকনো হয়ে গিয়েছে। অনেক দিন ধরে একটা রেসিপি দেখেছি, জানো তো, ঠাকুর বাড়িতে যেমন ছানার ডালনা করে, সম্পূর্ণ নিরামিষ। ভেবেছিলাম করব, কিন্তু ছানা না থাকার জন্য হয়ে ওঠেনি। আজকে যখন ভাবলাম ছানা আছে, করি। প্রথমে যখন কালকে রাতে ছানা করলাম, ভাবলাম পনির করব। দাঁড়াম না, পনির করব না, থাক, ছানাটাই থাক। তা দেখো ছানাটাকে ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি। এইভাবে ভালোভাবে যখন মোলায়েম করে মাখা যাবে না, ছানাটা কিন্তু খুব সফট হয়, খুব নরম হয়ে যায়। ভালোভাবে কিন্তু এইভাবে সেনে ঠেসে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আর এই ছানাটা যখন মাখছিলাম না, তখন আমার খুব ইচ্ছা করছিল যে সবজি করব না, ছানা ডালনা করব না, সাদা রসগোল্লা বানায়। কোনো দিন তো করিনি, সত্যি কথা, সাদা রসগোল্লা কোনো দিন করিনি, জানিও না কীভাবে করতে হয়। তবে ফোনে দেখতাম, ইউটিউবে দেখে করতাম। তারপর দেখলাম না থাক, আজ আর করবো না। এটুকু তো ছানা, কটা পিস হবে, 4টে নয় 5টা পিস হবে, কার পাতে দেবো। আর সবজিও কিছু নেই, ছানা ডালনা করলে ছেলে খেতেও ভালোবাসবে, খেয়ে নেয়। ছানা পনিরের জিনিস এমনিতে ছানা শুধু মুখে খেতে চায় না, কিন্তু এই ডালনা করে দেবো, খেয়ে নেবে কিন্তু। তো দেখো কটা পিস হচ্ছে, আমাদের আজকে দুবেলার সবজিটা কিন্তু হয়ে যাবে। তবে যেদিন 2 দিনের ছানাটা রেখে দেবো ফ্রিজে ভরে, একটু যখন বেশি ছানা থাকবে তখন একবার চেষ্টা করে দেখব সাদা রসগোল্লা কী করে বানায়। করতে করতে কিন্তু শিখে যাব, বলো। 1 দিন করব, 2 দিন করব, 3 দিন করব, তারপর কিন্তু শিখেই যাব মিষ্টিটা করা। আমি কিন্তু কোনো রকম মিষ্টি করতে জানিই না। ভালোভাবে ছানাটাকে এইভাবে দেখো নরম করে মেখে নিয়ে এইভাবে কিন্তু আমি শেপ দিয়ে দিয়েছি, একদম মন্ডার মতো, ছানার মন্ডার মতো না। একটু চিনি দিয়ে যদি রেখে দিতাম তাহলে বেশ ভালোই হতো। এদিকে আমি একটা বাটিতে জল দিয়ে 2টো শুকনো লঙ্কা, গোটা ধনে আর গোটা জিরে ভিজিয়ে রেখেছি, তাহলে কী হবে, বাটতে সুবিধা হবে। আলুটাও কিন্তু বনিয়ে রেখেছি, এইভাবে মোটা মোটা করে আলুটা বনিয়ে রেখেছি। আলুটা আমি সিদ্ধ করিনি, আলুটা কিন্তু সিদ্ধ করে ভাজলেও বেশ ভালো লাগে, কিন্তু এখন আলু একটু কষতেই দেখবে সিদ্ধটা হয়ে যায়। শিলনোড়া নিয়ে বসে পড়েছি, এবার মশলাটা দিয়ে দেব। মিক্সিতে দিলাম না কেন জানো, মিক্সি দিলাম না কারণ অল্প মশলা,
এটা মিক্সিতে তো মানে পুরোটা মিহিভাবে পেস্ট হবেই না, যতই তুমি ঘোরাও মিহিভাবে পেস্ট হবে না, খুব অল্প মশলা তো, তাই ভাবলাম শিলনোড়াটাতেই ব্যবহার করি। আর শিলনোড়ায় সত্যি মশলা বেটে রান্না করা স্বাদই কিন্তু আলাদা। তা আমার গোটা জিরে আর ধনে আর শুকনো লঙ্কাটা কিন্তু বাটা হয়ে গেল, কতটা মিহি হয়েছে দেখো। আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ বানাবো তো, তাই আদাটাও এর সাথে একটু বেটে নিলাম। এই রান্নাটা অনেক দিন ধরে ভাবছিলাম করব। যেদিন থেকে দেখেছি সেদিন থেকে মনে মনে করে গেছিলাম একদিন না একদিন বানাবো। তা আজকে লাস্ট পর্যন্ত বানাবো। তাই গরম জলে সামান্য একটু লবণ দিলাম, কেন দিয়ে রাখলাম পরে তোমরা দেখতে হবে। ঘি দিলাম, ঘিয়ে কিন্তু ছেনার কোপ্তা বা যেটা বলবে বড়া সেটা কিন্তু ভেজে নেব, ঘিয়েই ভাজবো। আর এই ঘিটা কিন্তু আমি বাড়িতেই করেছিলাম, 1 কেজি দুধ কিনি তো, দুধের মেঠাটা তুলে রাখি, দিয়ে কিন্তু আমি সপ্তাহে একদিন ঘিটা গলিয়ে নিই। বাড়ির ঘি তো খেতে কিন্তু বেশ ভালো হয়, কোনো ভেজাল নেই, টাটকা ঘি, আর সেন্টটাও কিন্তু খুব সুন্দর। সাদা তেলেও ভাজা হয়, কিন্তু আমি সাদা তেলে ভাজবো না, ঘিয়ে ভাজলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আর আমি যেখানে রান্নাটা দেখেছিলাম না, ওরা ঘিয়েই ভেজেছিল, রান্নাটা ঘিয়েই করেছিল, যেহেতু ঠাকুর বাড়ির রান্না সেহেতু ওরা কিন্তু রান্নাটা ঘিয়েই করেছিল। তা আমি এই ছানার বড়া এগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে যে গরম জল ছিল সেটাতে দিয়ে দেবো। এতে কি হয়, ছানাগুলো কিন্তু খুব নরম আর খুব সফট হয়, একদম তুলতুলে হয়ে যাবে, শক্ত হবেই না, একবারেই শক্ত হবে না। মোটে 6টা পিস হয়েছে, তা 3 জন লোক 2টো করে কিন্তু হয়ে যাবে। মেয়ে খাবে নাকি এখন জানি না, তবে আমি আর আমার ছেলে কিন্তু খাবো। একটু সর্ষের তেল দিয়ে আলুটাকে ভেজে নেব, আলুতে একটু লবণ আর একটু হলুদ দেবো সামান্য, দিয়ে ভালোভাবে অল্প আঁচে কিন্তু আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে পরে ওই তেলে ওই কড়াই আবার একটু সামান্য সর্ষের তেল দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর যে আদাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, সেটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, যাতে আদার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু না থাকে। এতে কিন্তু মশলাটা ভালোভাবে কষতে হবে। তারপর যে ধনে আর গোটা জিরেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, সেটা দিয়ে আবারও কিন্তু ভালোভাবে মশলাটা কষে নেব। ওরা যেই পদ্ধতি রান্না করেছিল আমি সেই পদ্ধতি কিন্তু রান্নাটা করছি। তারপর হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে। আর এখানে মশলাটা কষতেই হবে, যত কষবে তত কিন্তু জিনিসটা বেশি স্বাদ আসবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে আবারও ভালোভাবে কষে নেব। কষে নেওয়ার পর যে গোটা আলুগুলো ভিজে রেখেছিলাম সেগুলো কিন্তু এতে দিয়ে দেব, দিয়ে আলু আর মশলা একসঙ্গে মেখে নেব ভালোভাবে। খুব সুন্দর মশলাটাও কষা হয়ে গেছে, তেলের পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু নিরামিষ তো। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, যখন ভাত দিয়ে খেয়েছিলাম ভালো লেগেছিল। ছেলে তো দিনে খায়নি, রাতে খেয়েছিল, ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, ছেলে বলছিল খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপর দেখো জলটা একটু বেশি দিয়েছি, কেন জানো, কারণ আলুটা তো আমার সিদ্ধ করা নয়, সিদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্য জলটা একটু বেশি দিয়েছি। এটা যদি সিদ্ধ আলু হতো না তাহলে কিন্তু জলটা দিতাম না। আমার আলুও সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও কিন্তু ফুটে উঠেছে। এবার কিন্তু এতে ছেনার বড়াগুলো দিয়ে দেব, ফুটে উঠবে, আর একটু ফুটে উঠলে কিন্তু আমার ছানার ডালনা রেডি। আমি প্রথমে গোটা মশলাটা দিয়েছিলাম, প্রথমে যদি গোটা মশলাটা না দিতাম না, নামার পর কিন্তু গোটা মশলা গুঁড়ো দিলে হয়ে যাবে। দারুণ সুন্দর হয়েছিল, ছেলেকে যখন রাতে জিজ্ঞেস করলাম ছেলে বলল দারুণ সুন্দর খেতে হয়েছে। এদিকে আমার মেয়ে দেখো বিকেলবেলা এখন ও খেলতে গিয়েছে, তা ওর বান্ধবী সাইকেল চালিয়ে বেড়াচ্ছে ও দাদার পেছন পেছন, ওকে লাইনি, সেই দুঃখে ও দুঃখিত। ও চলে এসছে, দিয়ে আমাকে নানা রকম কথা বলছে যে লক্ষ্মী আমার সাথে খেললো না, ও দাদার পিছন পিছন সাইকেল চালাচ্ছে, এই করছে। তা ওর কথা শুনলে হবে না, আমি দিলাম ও ওর কাজ করছে করুক, ওর পেছনে চেঁচাতে গেলে তো আমারই মাথা কপাল সব ধরে যাবে। ওকে আবার কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে খেলতে পাঠালাম।
আর এইদিকে খেলতে পাঠিয়ে এইদিকে দেখো আমি রুটিগুলো কিন্তু করে নিচ্ছি। এই বিকেলবেলায় রুটি করে করে এমন অভ্যাস হয়ে গিয়েছে না, রাতে আর কিছু করতেই ইচ্ছা করে না, বেশ আরামও লাগে, ফাঁকা ফাঁকা লাগে। এই রুটিটা করে নিয়ে তারপর ছেলে মেয়েকে পড়তে বসায়। ছেলে তো বড়, ও নিজেই পড়তে বসে, মেয়েকে পড়তে বসায়। মেয়েকে পড়তে বসিয়ে একটু ফোন টোন যেগুলো থাকে সেগুলো এডিট করি, তারপর কিন্তু খাবার টাইম হলে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। রুটি করার পর অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল, মনেই ছিল না ছাদে জামাগুলো মেলা আছে, একবারে মাথাতেই ছিল না। তারপর আমার ছেলে বলছে, মা ছাদে জামা মেলা রয়েছে তোলোনি। আমরা তাড়াতাড়ি ছাদে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছি। সূর্যটা দেখো কি সুন্দর, একদম দারুণ, একদম ডুবু ডুবু ভাব সূর্যের। এটা যদি গ্রীষ্মকাল হতো না, দারুণ সুন্দর হতো, ঠান্ডা হাওয়া দিত। এখন তো ঠান্ডা লাগছে, আর জামা কাপড়গুলো ঠান্ডা বরফ হয়ে গেছে, জানো, একবারে ঠান্ডা বরফ হয়ে গেছে। মনেই ছিল না, ছেলে যদি না দেখতো, না বলতো না, তাহলে হয়তো পরেই থাকতো জামা কাপড়গুলো। এই জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচেতে চটপট সন্ধেটা জেনে নেব, কারণ অনেকটা সন্ধে হয়ে গিয়েছে। সন্ধে জ্বালার পর ছেলে খেতে দেবো, মেয়েকে খাওয়াবো, তারপর কিন্তু মেয়েকে একটু পড়তে বসাবো। পড়তে বসানোর পর একটু ফোনে যে ভিডিওগুলো আছে সেগুলো এডিট করব। এডিট করা ব্যাপার থাকে, চারিদিক সামলে কিন্তু এই কাজগুলো করতে হয়, সে আমাকেই করতে হয়, করার কেউ লোক নেই। আমার ছেলে করে দেবে, কিন্তু ছেলেকে দিলে তো হবে না, ওর পড়ার ক্ষতি হবে, নষ্ট হবে, এইসব ব্যাপারে ওকে ঢোকালে হবে না। তাই এইসব থেকে ওকে অনেকটা দূরেই রেখেছি। তাই চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড বাই জানিয়ে বিদায় নিচ্ছি।